তো বেয়াই সাহেবা জেল থেকে কবে ছাড়া পেলেন? আরে আস্তে খান, খাবার কেউ নিয়ে যাচ্ছে না তো। কি হলো বাবারা, ঠিক আছে তোমরা? জি। মিষ্টির কথায় কিছু মনে করো না তোমরা, ও একটু অমনি। মিষ্টি, কি হচ্ছে এটা? আরে আমি কি করলাম? ছোট আব্বু ওনাদের তিনজনকে দেখে তো মনে হচ্ছে রিমান্ডের আসামি ছিল, আর আজই ছাড়া পেয়ে এসছে। মিষ্টু, তুই যা তো এখান থেকে। ঠিক আছে আন্টি, কোনো ব্যাপার না, উনি ফাজলামি করছিলেন আমাদের সাথে। বাবা, তোমার সাথেই তো ফাজলামি করে। যাই হোক, আপনাদের কি কি প্রশ্ন আছে জিজ্ঞেস করুন। আমি বলছি আপনাদের অ্যাকচুয়ালি আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমার পরিবারের কেউ তা জানে না, আর তাই আমাকে না জানিয়ে আপনাদের মেয়েকে দেখতে আসবে বলে দেয়। কিন্তু এটা তো ঠিক হবে না বলুন। আমি একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করলে সেটা কারোর জন্যই ভালো হবে না। না আপনাদের মেয়ে সুখে থাকতে পারবে, না আমি। তাই বলছি এসব আর না এগুলোই ভালো হবে। আর হ্যাঁ, এই কথাগুলো আমি আপনাদের ফোনে বলতে পারতাম, কিন্তু আমি মনে করেছিলাম এই কথাগুলো আপনাদের সামনাসামনি বললে ভালো হবে। ক্ষমা করবেন আঙ্কেল। ছেলের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির দিকে কেউ আর কিছু বলেনি। ওরা বিদায় দিয়ে চলে যায়। সবাই যে যার রুমে চলে যায়। ছোট্ট মা রাগ করে তার ভাইকে ফোন করে বকতে বকতে রুমে চলে যায়। আর বিয়ে হবে না শুনে রিয়া তো সেই খুশি, মনে মনে লুঙ্গি ডান্স করছে। কাব্য রিয়াকে দেখে অবাক হয়ে যায়। আর এদিকে মিষ্টু দৌড়ে ছেলেদের গাড়ির সামনে যায়। মিষ্টুকে দেখে ওরা ভয় পেয়ে যায়। মিষ্টু অফিসের কাছে যায়। মিষ্টু আফিমের কাছে যায়। আপনারা ভয় পাবেন না, আমি আফিম ভাইয়াকে ধন্যবাদ দিতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি আপনাদের সাথে। ঠিক আছে বোন, আমি বুঝতে পারছি সত্যি তোমার ভাইয়া খুব লাকি যে তোমার মতো বোন পেয়েছে। আর হ্যাঁ, তোমার কথা রাখতে পারিনি। আসলে এইভাবে কোনো মেয়েকে ছোট করা আমার উচিত বলে মনে হয় না, তাই পছন্দ হয়নি এই কথাটা বলতে পারলাম না। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আমার এটা ভেবে খারাপ লাগছিল, কিন্তু আপনি সত্যি খুব ভালো। নিজের সমস্যার কথা বলেছেন, আমার আপুকে ছোট করেননি। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ ভাইয়া। আমি দোয়া করি আপনি যেন আপনার মনের মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পান। ধন্যবাদ বোন, তাহলে আমরা এখন আসি কেমন? ভাইয়া। তারপর ওরা চলে যায়। মিষ্টু নিজের রুমে চলে যায়। দেখে কাব্য বসে আছে। মিষ্টুকে দেখে দাঁড়িয়ে যায়। কি হচ্ছে কি এসব একটু বলবে আমায়? তুমি ওদের বিয়ে ভাঙতে বললে ওরা ভেঙে দিল, তো এমন করলে কেন? তাছাড়া রিয়া আপুকেও দেখলাম বিয়ে ভাঙা নিয়ে কোনো আফসোস নেই, বরং খুশি খুশি লাগছে। আচ্ছা আসলে ব্যাপারটা কি বলো তো? আপনি কাপড়ের ব্যাপারই নাকি গরুর ব্যাপারই বলুন তো, যে আপনার এত ব্যাপার নিয়ে গবেষণা করতে হবে? থাকছেন খাচ্ছেন এটুকু নিয়েই খুশি থাকুন না, কেন অন্যের বিষয়ে মাথা ঘামাতে আসছেন? আর হ্যাঁ, আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। আপনি কি বুঝতে পারেন না আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না? কেন বারবার নির্লজ্জের মতো আসেন কথা বলতে? নাকি আপনাদের শহরের মানুষদের লজ্জা বলতে কিছুই নেই? থাকবে না কেন? কিন্তু সেটা সব জায়গায় সবাইকে দেখাতে নেই। আর তাহলে নিজের বইয়ের সামনে কিসের লজ্জা? আপনার সাথে কথা বলা বেকার। মিষ্টু রুম থেকে বের হয়ে আসে। কাব্য পেছনে থেকে শুধু তাকিয়ে দেখছে। এমন সময় কাব্যর ফোনে ফোন আসে ম্যানেজারের। কাব্য রিসিভ করে। হ্যালো স্যার, ওরা তো চাকরি ছেড়ে দিতে যাচ্ছে, কি করব এখন? ওদের এখনই কিছুতে এই অফিস থেকে যেতে দেবেন না। প্রয়োজন হলে ওদের স্যালারি বাড়িয়ে দিন। ওদের যে আমার খুব প্রয়োজন। ঠিক আছে স্যার। আর শুনুন, ওদের সাথে একটা এগ্রিমেন্ট করুন। আমি না চাইলে যেন ওরা আমার কোম্পানি থেকে চলে যেতে না পারে। প্রয়োজন হলে ওদের স্যালারি দ্বিগুণ করে দিন। জি স্যার, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, রাখছি। তোমাদের আমার সত্যি খুব প্রয়োজন, তাই যেভাবেই হোক তোমাদের আমার কোম্পানিতে রাখতেই হবে। মিষ্টু, তুমি বলেছিলেন আমি কেন ওদের কথা প্রতিবাদ করিনি তখন? কারণ আমি চেয়েছিলাম পার্টিতে সবার সামনে যখন তোমাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেব, সেদিনই সবার সামনে ওদের তোমার পাটা ধরে ক্ষমা চাওয়াবো। আর সেদিনই ওদের অফিস থেকে বের করে দিতাম। জানি ওদের যেটুকু দোষ ছিল তারা তার থেকেও আমার বেশি ছিল। আমার স্টুপিডিটির জন্য প্রথমে তোমাকে স্বীকার করিনি, কিন্তু নিজের অজান্তেই কখন যে তোমার উপর দুর্বল হয়ে পড়েছি জানি না। আমি তখনও বুঝতে পারিনি এটা ভালোবাসা কি না। আর অ্যাকচুয়ালি যখন বুঝতে পেরেছি তখন থেকেই তোমাকে নিজের মনে কথা বলতে চেয়েছি, কিন্তু যেন সুযোগ হয়ে ওঠেনি। কিভাবে তোমাকে বলবো বুঝতেই পারছিলাম না। তাই ভেবেছিলাম তোমাকে পার্টিতেই সবার সাথে পরিচয় করিয়ে আবার একটা বড় করে পার্টি দিয়ে আমাদের বিয়ের কথা সবাইকে জানিয়ে দেব।
আমি কিন্তু সব ব্যবস্থা করে রেখেছিলাম, কিন্তু তার হলো না। আর সেদিন পার্টিতে ওদের কথার প্রতিবাদ করতে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আবিরের কথা শুনলাম তখন মাথা ঠিক ছিল না। তারপর মিতু বলল তুমি চলে এসেছো আমাকে ছেড়ে। তখন তো আমার দুনিয়া অন্ধকার হয়ে আসছিল। তখন আর এসব কিছু মাথায় ছিল না। কোথায় গেলে তোমাকে পাবো শুধু সেটাই ভাবছিলাম। তারপর যখন তোমার চিঠি আর ভাবির কথা সব যেন ওকে মেরে ফেলেছিল, নিজের অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিলাম। জানি এই কথাগুলো তোমার কাছে কোনো গুরুত্ব নেই, আর থাকবে বা কি করে। তোমার প্রতিটি কষ্টের একমাত্র কারণ যে আমি ছিলাম, যে জন্য তোমার যেভাবে ইচ্ছে হয় আমাকে অপমান আঘাত করো, আমি কিচ্ছু বলবো না। একসময় যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন না হয় তোমার কাছে আবার ক্ষমা চেয়ে নেব। জানি তো কত ভালোবাসো আমায়। যখন তোমার মনের সব কিছু মুছে যাবে তখন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আমি সেই সময়টার অপেক্ষায় রইলাম। জানি খুব বেশি দিন আমার উপর লেগে থাকতে পারবে না। মিষ্টু, ধন্যবাদ বোন, আমার জীবনটা তুই বাঁচিয়ে দিলি। কেন, আমি কি করেছি? দেখ, আমি জানি তোর জন্যই আজ বিয়েটা ভেঙেছে। আমি তোকে তখন হকি স্টিক নিয়ে বাড়ি থেকে যেতে দেখেছি, আর তুই এমনি এমনি হকি স্টিক ব্যবহার করিস না। এটা সবাই খেলার কাজে ব্যবহার করলেও তুই শুধু এটাকে মানুষ পিটানোর কাজেই ব্যবহার করিস, আর তাই আমাকে মিথ্যে বলিস না। ঠিকই ধরেছ। আমার চোখের সামনে আমার ভাই বোনের ভালোবাসা শেষ হয়ে যাবে, এটা আমি কি করে হতে দিই বলো? রিয়া মিষ্টুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিষ্টু ছাড়িয়ে রিয়ার চোখ মুছে দেয়। কি হলো, বিয়ে ভেঙে দিয়েছে বলে কি কান্না করছো? আমি কি আবার? চুপ কর, তুই জানিস এমন কিছু না। আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম তোর ভাইয়ের উপর রাগ করে, কিন্তু আমি মন থেকে এটা কখনো চাইনি রে। তোর ভাইকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। তোর ভাই কেন বোঝে না বলতো? খুব ভালোবাসি, খুব। কি করলে বুঝবে বল না মিষ্টু? কান্না করো না আপু, ভাইয়াকে এবার বুঝতে হবেই। কি করে বুঝবে রে, বল না। তুই যা বলবি তাই করব। তুই শুধু বল, ওকে পাবার জন্য আমি সব করতে পারি। শোনো তাহলে, ঠিক আছে, কাল ভাইয়া আসছে আর কালকেই মিশনে নেমে পড়বো। ঠিক আছে, কিন্তু তুই শিওর তো প্ল্যান কাজ করবে? এবার ভাইয়াকে নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করতেই হবে। পরের দিন যথাসময়ে আকাশ ফিরে আসে। এসেই নিজের রুমে যেতে ধরে। হঠাৎ রিয়াকে দেখে থমকে যায় আকাশ। রিয়া ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছে আকাশের দিকে। রিয়া শুধু কথা বলছে না, লজ্জা মাখা হাসিও দিচ্ছে। সে কথা বলায় এতই মগ্ন ছিল যে আশেপাশে তাকানোর সময় বা ইচ্ছে কোনোটাই নেই। আকাশ এইভাবে কথা বলতে দেখে রেগে যায়। রিয়া কথা বলতে বলতেই আকাশের সাথে এসে ধাক্কা লাগে। রিয়া পড়ে যেতে ধরতেই আকাশ ধরে ফেলে। রিয়া ভয়ে চোখ বন্ধ করে নেয়। আল্লাহ, হঠাৎ করে এই খাম্বারটা এলো কোথা থেকে? আস্তে আস্তে চোখ মেলে দেখে আকাশ ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে গুরুত্ব না দিয়ে আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সমস্যা কি তোমার? একটু দেখে চলতে পারো না? ওই, তুমি দেখে চলতে পারো না? আশ্চর্য, আমি তো ফোনে কথা বলতে বলতে আসছিলাম, তুমি তো দেখছিলে। তো তুমি একটু সরে দাঁড়িয়ে আমাকে জায়গা করে দেবে না? তা না করে এভাবে মাঝে রাস্তায় তার গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? ও হ্যালো, আমি জানি আমি সুন্দর দেখতে, তাই বলে তোমাকে এভাবে তাকিয়ে থাকতে হবে না। থাক, আর কিছু বলতে হবে না। তোমার সাথে কথা বলার সময় নেই আমার, বুঝেছো? ওরে আমার খাইরুন সুন্দরী রে, হেরলাকে নাকি আইয়ের কথা কন লাগবো। ওই, কি বললে তুমি? শোনো, তোমার ওই খাইরুন সুন্দরী থেকে আমি 1000 গুণ বেশি সুন্দর, বুঝেছো? থাক, আর বুঝতে হবে না। তো কারোর সাথে এভাবে দুনিয়া ভুলে হেসে হেসে কথা বলছিলে শুনে? যার সাথেই বলি না কেন, তোমাকে বলবো কেন? না থাক, বলেই ফির। শত হলেও তুমি আমার বড় ভাইয়া, তোমার জানার অধিকার আছে। আর হ্যাঁ, আজ থেকে তোমাকে ভাইয়া বলেই ডাকবো, মিষ্টুর মতো, কেমন? ভাইয়া। যাই হোক, আসল কথায় আসি। ইস, আমার লজ্জা করছে। কাল আমার না বিয়ে ঠিক হয়ে গেছে আমার। আর বিয়ে তো খুব বেশি দেরি নেই, তাই ও ফোন করেছিল বিয়ের শপিং নিয়ে। জানো ভাইয়া, ও না গায়ে হলুদের সব কিছু কিনে নিয়েছে। তারপর থাক, আর বলতে হবে না। আর এসব ফালতু সময় নেই এসব শোনার আমার। সর সামনে থেকে।
কি গো ভাবি, কি বুঝলে? ঔষধ কাজ করতে শুরু করেছে তাহলে? ঠিক আছে ঠিক আছে, এখন আমি যাই, আমার কাজ করতে হবে। বাই হাবু ভাবি। মিষ্টু আকাশের রুমে যায় মিষ্টি প্লেট নিয়ে। গিয়ে দেখে আকাশ রেগে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে মাথা নিচু করে দু হাতে মাথা চুল ধরে টানছে। মিষ্টুর ডাকে মাথা তুলে তাকায়। ভাইয়া কখন এলে তুমি? এই তো এক্ষুনি বোন, ভিতরে আয়। আর তোর হাতে মিষ্টি কিসের? কেন, তুমি জানো কিছু? ও হ্যাঁ, ছোট আব্বু তো বলেছিল, তোমাকে ফোন করেছিল, কিন্তু তুমি রিসিভ করোনি। একটু বিজি ছিলাম। ও আচ্ছা, যাই হোক, তুমি আগে মিষ্টি মুখ করো তো। কিসের মিষ্টি এটা? আরে কাল তো রিয়া আপুর বিয়ে ঠিক হয়েছে, সেটাই ছোট আব্বু তোমাকে বলার জন্য ফোন করেছিল। জানো তো ভাইয়া, তুমি ঠিকই বলেছিলে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সত্যি তাই, রিয়া আপু তো এখন থেকেই খুব খুশি। ছেলেটি সত্যিই খুব ভালো, প্রথম দেখাতেই দুজন দুজনকে পছন্দ করে নিয়েছে। সত্যি বিয়ের পর খুব সুখী হবে ওরা। সে যাই হোক, নাও মিষ্টি মুখ করো তো আগে, দেখি দেখি দেখি, খাইয়ে দিচ্ছি। আমার এখন ভালো লাগছে না বোন, রেখে যা, পরে খেয়ে নিব। আকাশের চোখের কোণে কিছু অশ্রু চিকচিক করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। আর সেটা লুকানোর জন্য তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যেতে ধরতেই মিষ্টু আকাশের হাত ধরে ফেলে। আকাশ অন্যদিকে তাকিয়ে হাত ছাড়তে বলে, কিন্তু মিষ্টু কোনো কথা বলে না। আকাশ খুব ভালো করে জানে সবার থেকে লুকাতে পারলেও বোনের থেকে কিছু লুকাতে পারবে না, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাইয়া এখনো সময় আছে। কিসের সময়? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। বোন আমার হাত ছাড়। কেন এমন করছো বলো তো? কেন শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছ, আপুকেও কষ্ট দিচ্ছ? আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আর তুই আর যার কষ্টের কথা বলছিস তাকে গিয়ে দেখ, সে কতটা সুখী আছে। ভাইয়া, তোমরা শুধু উপরটাই দেখতে পাও মেয়েদের, ওদের ভেতরে যে কি চলে সেটা তোমরা কোনো দিন বুঝতে চেষ্টাই করো না। বাইরে যে অভিনয়টা দেখো সেটাকেই সত্যি মনে করে বসে থাকো, সেটা আসলে সত্যি কি না সেটা যাচাই করতে চাও না কোনো দিন। তোমরা এমন কেন বলো তো? কি বলতে চাইছিস? কিছু না। আচ্ছা আপুর কথা বাদ দাও, তোমার কথা বলো। তুমি পারবে তো সুখে থাকতে ভাইয়া? পারবে না ভাইয়া? তুমি হয়তো এখন এই কষ্টটাকে ঠিকভাবে উপলব্ধি করতে পারছো না, কিন্তু যখন পারবে তখন অনেক দেরি হয়ে যাবে ভাইয়া। তখন আর চাইলেও কিছু করার থাকবে না। এখন যে কষ্ট পাচ্ছ তখন এর থেকেও দ্বিগুণ ভয়ঙ্কর পাবে, আর সেটা তুমি সহ্য করতে পারবে না ভাইয়া। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা কষ্টটা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ভাইয়া। নিজের কাছের মানুষটিকে অন্য কারোর পাশে দেখে সহ্য করতে পারবে তো ভাইয়া? এখনো সময় আছে ভাইয়া, আপুকে নিজের করে নাও ভাইয়া। আমার কথাটা বোঝার চেষ্টা করো ভাইয়া, শোনো ভাইয়া। আকাশের আর সহ্য করার শক্তি নেই, তাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। কাব্য ওদের কথাগুলো শুনে নেয়। কাব্য আকাশের পিছু করে ছাদে যায়, আকাশের কাঁধে হাত রাখে। বোন এখন চলে যা, আমি আর এগুলো শুনতে পাচ্ছি না। যে কথাগুলো শুনতে পাচ্ছ না সেগুলো সহ্য করবে কি করে ভাইয়া? কাব্য তুমি? হ্যাঁ আমি সব জানি। কেন এমন করছো? যখন এত ভালোবাসো রিয়া আপুকে, তাহলে কেন দূরে ঠেলে দিচ্ছ তাকে? কেন আপন করে নিচ্ছ না? পারবো না আমি ওকে আপন করতে কাব্য, পারবো না আমি। সেটাই তো জানতে চাইছি, কেন পারবে না? সেটা তোমার না জানাই ভালো, তুমি এ বাড়ির জামাই, তোমার সব জানাটা ঠিক হবে না। জামাই বলে পর করে দিচ্ছ? না না, তুমি ভুল বুঝো না, আমার কথার মানে এটা না, তুমি তো আমার ভাই। যদি সত্যি তাই ভাবো তাহলে ভাইয়ের থেকে লুকাচ্ছ কেন? আর তাছাড়া আমাদের বয়স কিন্তু প্রায় সেম। আমাকে ভাই বা বাড়ির জামাই না ভেবে বন্ধু ভেবে বলো না। মনের ভিতরে কথা লুকিয়ে রাখলে কষ্টের পাহাড় জমে যায়, কোনো না কোনো সময় সেটা কারোর সাথে শেয়ার করতে হয়। আজ না হয় আমি তোমার সেই কেউটা হলাম। বলো না কেন তুমি এমনটা করছো? নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে, আমি সেই কারণটাই জানতে চাই। প্লিজ বলো আমায়। কারণ আছে, আর কারণটা ছোট মা। ছোট মা? হ্যাঁ ছোট মা। জানো, সবার মতন আমাদেরও একটা সুন্দর মিষ্টি হাসি খুশি পরিবার ছিল। আমি, আব্বু, আম্মু আর আমার ছোট্ট পরি মিষ্টুমণি। আমার ছোট্ট বোনটা যখন হয়, আমার
বয়স তখন 5 বছর ছিল। হাসপাতালে যখন প্রথম আমার পরীটাকে দেখি, একদম একটুখানি সাদা পুতুলের মতন ছিল। ছোট ছোট হাত পা, গোলাপি ঠোঁট, কারণে অকারণে শুধু মিষ্টি মিষ্টি করে হাসতো। কেউ কিছু বললে তো হাসি আছেই। কি জানি কি বুঝতো পাগলিটা। আমার মিষ্টি পরীকে পেয়ে আমি যেন একটা নতুন খেলনা পেয়েছিলাম। ওকে একা রেখে কোথাও যেতাম না, আমি সবসময় নিজের কাছে রেখে দিতাম, বাইরেও বের হতাম না। ওকে নিয়ে নিজের একটা পৃথিবী তৈরি করে নিয়েছিলাম। ওকে আমি সবসময় খাইয়ে দিতাম। যাই হোক, একদিন আমি, আব্বু, আম্মু মিষ্টুকে নিয়ে মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে সবাই মিষ্টুকে কোলে নিয়ে আদর করছিল, সবাই অনেক প্রশংসা করে, আর আমি ওদের সাথে ঝগড়া করি, কারণ সেদিন সারাদিন আমি বোনকে একবারে কোলে নিতে পারিনি। তারপর আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দেই, আর সেজন্য মা রাগ করে মামা বাড়ি থেকে আমাদের নিয়ে চলে আসে, আর এসে আমার কোলে দিয়ে দেয়, বলে নাও তোমার বোনকে, এবার থেকে তোমার কাছেই রেখে দিও। আমি তো মহা খুশি বোনকে পেয়ে। আম্মু আমাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু আমার খুশি দেখে হাসি মুখে চলে যায়। আমি বোনকে খাওয়াতে শুরু করি। কিছুক্ষণ পর দেখে বোনের শরীর খুব গরম লাগছে, বোনও চোখ মেলছে না, কেমন যেন করতে শুরু করে। আমি খুব ভয় পেয়ে যাই। আব্বু আম্মুকে চিৎকার করে ডেকে আনি। তারপর বাড়িতে ডাক্তার আসে। বোন খুব ঠান্ডা আর জ্বর হয়। আসলে ওর জন্মের 5 মাস পর সেই দিন প্রথম বাড়ি থেকে বের হয়েছিলাম। ছোট্ট ছিল, তাই অন্য জায়গায় পানি নিয়ে খেয়ে এমনটা হয়েছিল ওর। কিন্তু তখন দাদি বলেছিল বোনকে সবাই নজর দিয়েছে, তাই এমনটা হয়েছে। এই কথাটা আমার ছোট্ট মনে খুব করে বাসা বেঁধেছিল। এরপর থেকে বোনকে সবসময় বড় কারো কাজল টিপ দিয়ে রাখতাম, আর কোথাও নিয়ে যেতাম না, সবসময় নিজের কাছে রেখে দিতাম। তখন থেকে সবাই বলতো বোন পাগলা। আমার পৃথিবী জুড়ে শুধুই আমার বোন। এইভাবে 1 মাস চলে যায়। হঠাৎ একদিন মামা বাড়ি থেকে খবর আসে নানু ভাই খুব অসুস্থ হয়ে পড়ে, আর তাই আব্বু আম্মুকে হাসপাতালে যেতে বলে। কিন্তু ওই যে আমার জেদ, আমার বোনকে কোথাও নিয়ে যেতে দিব না, সবাই নজর দেবে, আমার বোনের কষ্ট হবে তখন। সেদিন আমার জেদের কাছে সবাই হার মেনে গিয়েছিল, তবুও আমার বোনকে রেখে যেতে চায়নি। তখন মাত্র 6 মাসের বোন, তবুও যেতে হয়। আর আব্বু আমার আর বোনের কপালে চুমু দিয়ে চলে যায়। আর সেটাই ছিল আমাদের বাবা মার থেকে পাওয়া শেষ ভালোবাসার ছোঁয়া। মানে? সেদিন বাড়ি ফেরার পথে আব্বু আম্মুর কার অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি আর বোন তখন ঘুমিয়েছিলাম, আমাদের ওইভাবে নিয়ে যাওয়া হয়। হঠাৎ কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। দেখি আব্বু আম্মু পাশাপাশি বেডে শুয়ে আছে। একজন আন্টি এসে আব্বুর মুখের উপর সাদা কাপড় দিয়ে যায়। সবাই কান্নাকাটি করছে, কিন্তু আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। ছোট আব্বু তখন আমাকে কোলে নিয়ে আম্মুর কাছে নিয়ে যায়। আম্মুর অবস্থা ভালো ছিল না, কপালে রক্ত, চোখের দুপাশে অশ্রু গড়িয়ে পড়ছে, নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে। তবুও আমাকে দেখে আমার হাত ধরে আস্তে করে শুধু বলে, তোর বোনকে সারা জীবন এভাবে ভালোবাসিস বাবা, কখনো কষ্ট দিস না। আমি আর তোর বাবা চলে যাচ্ছি, ভালো থাকিস তোরা বাবা, আর আমাদেরকে ক্ষমা করে দিস তোরা, তোদের দায়িত্ব আমরা পালন করতে পারলাম না বাবা। এখন তোর বোনের তুই ছাড়া আর কেউ নেই, ওকে ভালো রাখিস বাবু, দেখে রাখিস। তোর এখন অনেক দায়িত্ব, আমার পরীকে তোর হাতে দিয়ে গেলাম বাবা, আমার কথাটা রাখিস। ছোট আব্বু দাদি ছোট মাকে হাত জোর করে বলে গিয়েছিল। ছোট্ট মাকে তো হাত ধরে বারবার বলেছিল আমার ছোট্ট মেয়েটাকে একটু মায়ের আদর দিও। মেয়েটা সত্যি অভাগী, মা কি তা না বুঝতে পেরেই হারিয়ে ফেললো তাই। আর তোমরা আমার বাচ্চাটাকে একটু দেখে রেখো, ওদের যে কেউ থাকলো না আপন বলতে, বলেই কান্না করে দেয়। ডাক্তার বাবা মার বারবার মাকে কথা বলতে না করছিল, কিন্তু মা হয়তো জানতেন তার সময় শেষ, তাই সবাইকেই এসব বলে যাচ্ছিলেন। শেষবারের মতন বোনকে একটু আদর করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ হয়তো আমার বোনের ভাগে সেটুকুও লেখেনি। বোনকে মায়ের পাশে দিতেই মা চিরদিনের মতন চুপ হয়ে যায়। চোখ মুছে নেয় আকাশ। কাব্য আকাশের কাঁধে হাত রাখে। আকাশ উপরে আকাশের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, জানো, তখন এসব বুঝতাম না। মা বাবা যে সন্তানের জন্য কি সেটাও জানতাম না, শুধু এতটুকুই বুঝতাম মা বাবা দূরে কোথাও বেড়াতে গেছে, আর বোনের সব দায়িত্ব আমায় দিয়ে গেছে। দাদি আর আমি বোনকে খাওয়ানো নাওয়ানো সব করতাম। ছোট আব্বু এটা ওটা এনে দিত। মাঝে মাঝে আব্বু আম্মুর জন্য কান্না করতাম, যেতে চাইতাম ওদের কাছে,
কিন্তু কেউ নিয়ে যেত না, সবাই শুধু কাঁদত। তখন আমার 6 বছর বয়স ছিল, কি বা বুঝতাম বলো। আর এভাবেই 4 বছর কেটে যায়। ততদিনে আমিও বড় হয়ে যাই। তখন ক্লাস 4-এ পড়ি। বোনকে রেখে আমি যেতে চাইতাম না কোথাও, তবুও ছোট আব্বু দাদি জোর করে নিয়ে আসতো। স্কুল ছুটির সাথে সাথেই চলে আসতাম। বাড়িতে এক মুহূর্তের জন্য বাইরে থাকতাম না। এমনই একদিন দাদির কাছে বোনকে রেখে স্কুলে যাই, কিন্তু সেদিন হঠাৎ করে দাদি অসুস্থ হয়ে পড়ে। আর তাই ছোট আব্বু তাকে নিয়ে হাসপাতালে যায়। বোনকে ছোট্ট মার কাছে রেখে যায়, কিন্তু বাবা মা চলে যাওয়ার পর একবারের জন্য ছোট মা কখনো বোনকে কোলে নেয়নি। জানি না কিসের সমস্যা ছিল আমার ছোট্ট বোনটাকে নিয়ে। সেদিন ওর স্কুল ছুটি হয় 12টায়। বাড়িতে চলে আসি, এসেই থমকে যাই। সেদিন আমি সকালে বোনকে একটুখানি খাইয়ে যাই, আর আমি যাওয়ার কিছুক্ষণ পর দাদি চলে যায় হাসপাতালে। এমনিতে বোন কখনো নিজের ইচ্ছা খেতে যায় না, কিন্তু সেদিন বোনের খিদে পেয়ে যায়। ছোট মানুষ তো এত কিছু বুঝতো না। ছোট মা রিয়াকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিল, আর তখন রিয়া ক্লাস 3-তে পড়ে। বোন ওদের দিকে এগিয়ে যায়, ছোট মার শাড়ির আঁচল টেনে ধরে। এটুকু বলেই আকাশ থেমে যায়। ফ্ল্যাশব্যাক। ছোট আম্মু, আমাকেও একটু খাইয়ে দেবে? আমার না খুব খিদে পেয়েছে। ও ছোট আম্মু, ও ছোট আম্মু। আহা, যা তো এখান থেকে, চালাস না এখন। দেখছিস না আমার মেয়েটা খেতে চাচ্ছে না? নে মা, একটু খেয়ে নে। আমার খিদে পেয়েছে ছোট আম্মু। এই, তোর সারাদিনে তো খাই কিসের রে? বাবা মাকে তো খেয়েছিস, তবুও পেট ভরেনি। এখন আসছিস আমার মেয়ের খাবারের উপর নজর দিতে? যা এখান থেকে। আহ ভাইয়া। ছোট মার শাড়ির আঁচল যেটুকু মিষ্টুর হাতে ছিল, সেটা মিষ্টুর ছোট হাত থেকে টান দিয়ে মিষ্টুর হাত ধরে ওখান থেকে সরিয়ে দিতে গিয়ে ফেলে দেয়। ফেলে দিয়ে রিয়াকে ওখান থেকে চলে যায়। মিষ্টু নিচে পড়ে গিয়ে কান্না করে দেয়। তখন আকাশ নিজের স্কুল ব্যাগটা ফেলে দিয়ে বোন বলে চিৎকার করে দৌড়ে গিয়ে মিষ্টুকে কোলে তুলে দেয়। মিষ্টুর হাঁটু ছিলে যায় অনেকখানি, রক্ত বের হয়। ভাইকে দেখে যেন আরো কান্নার গতি বেড়ে যায়। ভাইয়া রুকো, ব্যথা। কিছু হয়নি বোন, কিছু হয়নি, কান্না করে না, চুপ করো। ভাইয়া এসে গেছে তো, সব ভালো হবে। বোন, কান্না করিস না বোন। আকাশ বোনকে শান্ত করে চেয়ারে বসিয়ে দেয়। মিষ্টু বারবার হাঁটু দেখাচ্ছে, ব্যথা করছে। আকাশ কি করবে বুঝতে পারছে না। ও তো নিজেই ছোট্ট, তার উপর মিষ্টুকে ছাড়ছেই না। এমন সময় দাদিকে নিয়ে ছোট বাবা আসে, আর এসেই মিষ্টুকে কাঁদতে দেখে দৌড়ে যায় ওখানে। মিষ্টুর কাছে যেতেই আকাশ বাধা দেয়। ছুবে না কেউ আমার বোনকে, খবরদার। কি হয়েছে আকাশ? কি হয়েছে জানো না? আমি তোমার ভরসায় আমার বোনকে রেখে গিয়েছিলাম, আর তুমি আমার বোনকে একা রেখে কি করে চলে যেতে পারলে দাদি? আমি তো ওকে ছোট্ট বৌমার কাছে। তুমি কি করে ওকে বৌমার কাছে রেখে গেলে? তুমি জানো না তোমার বৌমা আমার বোনকে দেখতে পারে না? আজ অবধি যে আমার বোনকে একবারের জন্যও কোলে নেয়নি তোমার বৌমা। তুমি ভাবলে কি করে সে আমার বোনকে দেখবে? কি হয়েছে বাবা, বলো আমায়। ছোট আব্বুকে বলো। ছোট আব্বু, আমি স্কুল থেকে এসে দেখি বোনের খিদে পেয়েছে বলে কান্না করছে। ছোট আম্মুর কাছে একটু খেতে চেয়েছিল বলে আমার বোনকে বাজে কথা বলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আকাশ সব বলে দেয়। এটা শুনে সবাই রেগে যায়। এরপর এটা নিয়ে অনেক অশান্তি হয়। ছোট মা সব অস্বীকার করে, সে এমন কিছু করেনি। আকাশ মিষ্টু মিথ্যা বলছে। ছোট আব্বু ওনার গায়ে হাত তুলেন। এতে করে মিষ্টির উপর রাগ আরো বেড়ে যায়। মিষ্টুকে ডাক্তার দেখানো হয়। তারপর থেকে আকাশ স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বোনকে একা কিছুতেই ছাড়বে না, কাউকে বিশ্বাস করে নাও। কিন্তু এমন করে তার চলতে পারে না। সেই জন্য ছোট বাবা 2জন মহিলাকে নিয়ে আসে মিষ্টুকে দেখাশোনা করার জন্য। তবুও আকাশ মানতে চায় না। এইভাবে কিছুদিন যাওয়ার পর দেখে মহিলাগুলো ভালো করে মিষ্টুর খেয়াল রাখছে। তবু আকাশের মনে বোনকে হারানোর ভয় তখন বাসা বেঁধেছিল। তাই একদিন সবাইকে একসাথে বসার রুমে ডেকে নিয়ে আসে। বাড়ির সবাই সেখানে আসে। আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলে,
আপনাদের সবাইকে আমার কিছু কথা বলার আছে, আর সবাই সেটা খুব ভালো করে শুনবেন এবং মনে রাখবেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার বোনকে ভালো করে দেখাশোনা করার জন্য, আর এর জন্য আপনাদের এই বাড়ি থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমি কখনো জানতে পারি কারোর জন্য আমার বোনের চোখের অশ্রু ঝরেছে, তাহলে সেই দিনই হবে তার শেষ দিন। কখনো যদি কেউ আমার বোনের গায়ে হাত দেয়, তো তার হাত আমি কেটে ফেলবো। আর হ্যাঁ, এটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার বোনের ক্ষতি যে করার চেষ্টা করবে তাকে মেরে ফেলে দিব। হ্যাঁ, আমি ছোট, কিন্তু অতটাও ছোট্ট নয় যে কাউকে খুন করতে পারবো না। মনে থাকে যেন সবার। আকাশের কড়া গলায় কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। সেদিনের পর থেকেই আর কেউ সাহস করেনি কিছু বলার বা করার। মিষ্টুর যখন 5 বছর বয়স, তখন ওকে আকাশের স্কুলে ভর্তি করে দেয়। 2 ভাই বোন একসাথে যাওয়া আসা করত। আকাশ নিজে ছোট হলেও কখনো বোনের উপর কোনো দায়িত্ব ভোলেনি, সবসময় আগলে রাখত। মাঝে মাঝে মিষ্টু মা বাবার জন্য বায়না করত, ছোট মার কাছেও যেতে চাইত, কিন্তু আকাশ যেতে দিত না। কারণ ছোট মার কাছে যখনই যেত, দূর দূর ছিছি করত, একদম সহ্য করতে পারত না। তবু দূর থেকে ছোট মা আর রিয়াকে দেখত, খাওয়াতে খেলতে সময় কাটাতে। মিষ্টু ওদের কাছে যেতে চায় বলে আকাশ একবার খাওয়া দাওয়া বাদ দিয়ে মিষ্টুর সাথে একদিন কথা বলেনি। মিষ্টু তখন থেকে ওদের থেকে দূরে থাকত, কারণ ও বুঝেছিল সবার থেকে দূরে থাকতে পারলেও ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারবে না। তাই আকাশ যা বলতো তাই শুনত। এভাবেই ওদের সময় কাটতে থাকে। সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও ছোট মা মিষ্টুর প্রতি অবহেলা বেড়েই চলেছে। রিয়াকেও বেশি মিশতে দিত না, কিন্তু তবুও দুজনের মধ্যে খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আকাশ মিষ্টুকে ছোট মার উপর জেদ করে রান্না থেকে শুরু করে সবকিছু শেখায়, যাতে কেউ বলতে না পারে যে মা নেই বলে মেয়েটি কিছু পারে না। আকাশের যতটুকু সাধ্য ছিল মিষ্টুকে সব শিখিয়েছে। বর্তমান শুধু এই কারণে না কাব্য, আমার বোন বড় হওয়ার সাথে সাথে অবুঝ হয়ে যায়। ওর মা বাবাকে লাগবেই, কিন্তু আমি কোথায় পাবো বলো তো? নিজের হাতে কখনো খেতে চাইতো না, সবসময় আমি খাইয়ে দিতাম। মাঝে মাঝে বলতো মার হাতে খাবে, অনেক সময় জেদ করে না খেয়ে থাকতো। তবুও কখনো উনি আমার বোনকে খেতে বলেনি। যখন আমি খাওয়া দাওয়া বাদ দিতাম তখন খেত। জানি না কেন আমার বোন এত হিংসা করেন উনি। এখন দেখো যে আমার বোনকে ছোট থেকেই অকারণে সহ্য করতে পারেন না তিনি, আর আমার বোনকে খাইয়ে দেই, এটাও তার বিরক্তির কারণ। এখন যদি আমি তার মেয়েকেও বিয়ে করি, তাহলে কি করবেন উনি ভেবে দেখেছো? তার এটা অবশ্যই মনে হবে যে তার মেয়ের ভালোবাসার ভাগ আমার বোনকে দিচ্ছি। তখন আরো অনেক অশান্তি হবে। আমি পারবো না আমার বোনের কষ্টের কারণ হতে। এমনি আমার বোন অনেক কষ্ট পেয়েছে জীবনে, আর কষ্ট দিতে পারবো না। জানো তো, আমি কখনো চাইনি যে রিয়ার মায়ায় নিজেকে জড়াতে, কিন্তু তবুও কিভাবে জড়িয়ে গেলাম বুঝতেই পারলাম না। ভালোবাসার মায়া এমনই হয়, না চাইতেও তার চাদরে জড়িয়ে নেয়। দেখো, হয়তো একজন ভাই হিসেবে তোমার চিন্তা করা ঠিক আছে, কিন্তু দেখো আমরা সবসময় যা ভাবি তা তো আর ঠিক হয় না, বলো? এমনও তো হতে পারে সব ঠিক হয়ে যায়। হঠাৎ করে ছাদের দরজার দিকে চোখ যায় কাব্যর। মিষ্টু অশ্রু মাখা চোখ নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। কাব্য তাকাতেই মিষ্টু দৌড়ে চলে যায়। কাব্য আকাশকে তেমন কিছু না বলে ছাদ থেকে চলে আসে। রুমে গিয়ে দেখে মিষ্টু নিচে বসে বিছানার চাদরে মুখ রেখে কান্না করছে। কাব্য সামনে গিয়ে বসে মিষ্টুকে জোর করে জড়িয়ে ধরে। মিষ্টু কাব্য শার্ট 2 হাতে আঁকড়ে ধরে কান্না করে। আমি সব কিছুর জন্য দায়ী। বলুন, সব কিছু আমার জন্য হচ্ছে। আমার জন্য আমার ভাইটা এত কষ্ট পাচ্ছে। আমি যদি সেদিন ছোট মার কাছ থেকে খেতে না চাইতাম, তাহলে এমন কিছু হতো না। কেন খেতে চেয়েছিলাম? কেন? একটু না খেয়ে থাকলে কি হতো বলুন? মরে যেতাম না তো? আর মরে গেলেও ভালো হতো, সবাই সুখে থাকতো। কি বলছো পাগলের মতো এইসব? হ্যাঁ, তুমি যখন ছোট্ট বাচ্চা ছিলে তুমি এত শত বুঝতে নাকি? সত্যি বলছি, আমি এসব কিছু বুঝে করিনি। সত্যি যদি তখন জানতাম সেদিনের জন্য আমার ভাইকে এত কষ্ট পেতে হবে, কখনো খেতে চাইতাম না। বিশ্বাস করুন, আমি কখনো কারোর কষ্টের কারণ হতে চাইনি। তবুও কেন আমি সবার কষ্টের কারণ হয়ে বলতে পারেন? আমার জন্য কি কখনো কেউ ভালো থাকতে পারবে না? চুপ করো, কে বলছে এসব? আমি সব জানি। প্রথমে ছোট মা, তারপর আপু, ভাইয়া, এখন আপনার পরিবার। আপনারা সবাই আমার জন্য ভালো নেই।
সেদিন যদি ভাইয়া আব্বু আম্মুর সাথে আমাকে যেতে দিত তাহলে ভালো হতো। ওদের সাথে আমিও চলে যেতাম, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারতেন। কাব্য মিষ্টুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দুহাতে মিষ্টুর চোখে মুখে নিজের কপালের সাথে কপাল রেখে, চুপ করো, এমন কিছুই না। তুমি কখনো কারো কষ্টের কারণ হতে পারো না, বুঝেছো? না, আমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি পারবো না এভাবে বেঁচে থাকতে, পারবো না সারা জীবন ভাইয়ের কষ্টের কারণ হতে থাকতে। চুপ চুপ বলেছি না, কথা বলবে না। আর কে বলেছে তোমাকে ভাইয়ের কষ্টের কারণ হতে? তোমার ভাইয়ের সাথে আমরা দুজন মিলে কথা বলবো, ওকে ঠিকই বুঝিয়ে নেব। ও যেটা ভাবছে সেটা ভুল, আর এমন যে হবে তার কি মানে আছে? হ্যাঁ,